তোমরা দেখছো টার্গেট বায়োলজি। তো প্রথমেই ওয়েলকাম। আমাদের এই যে চ্যানেলে অলরেডি 600-র উপর ভিডিও আপলোড করা হয়ে গেছে ক্লাস 9 থেকে 12 এবং নিট জেনপাস এগ্রিকালচার এসবের সব বেস করে। তো তোমরা যারা নতুন দেখছো ভিডিওটি তাদেরকে বলবো একটু প্লেলিস্ট ফলো করো, সেখানে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের যা রিকোয়ারমেন্ট আছে সে সমস্ত জিনিস সেখান থেকে পেয়ে যাবে। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 11-এর যে রেসপিরেটরি অর্গ্যান বা আমরা বলতে পারি ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের যে চ্যাপ্টারটি রয়েছে, মানে চ্যাপ্টারটার নাম অ্যাকচুয়ালি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এই চ্যাপ্টারটির উপর বেস করে প্রথম ভিডিও এখানে বানাচ্ছি। এর আগের যে সমস্ত ভিডিও হয়েছে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে ফলো করো। তো এখানে যে আলোচনা হবে সেটা 268 থেকে 270 পেজে রয়েছে, আর টপিক অ্যাকচুয়ালি রেসপিরেটরি অর্গ্যানস। দেখো, ইউ হ্যাভ রিড আর্লিয়ার oxygen is utilized by the organism to indirectly break down nutrient molecules like glucose and derive energy for performing various activities. আমাদের যে দেহে যে বিভিন্ন রকমের কার্যাবলী সম্পন্ন হয় তার জন্য যে সমস্ত শক্তি লাগে সেই শক্তিটা অ্যাকচুয়ালি আমরা পাই গ্লুকোজ থেকে, আর সেই গ্লুকোজকে ভাঙার জন্য কিন্তু অক্সিজেন লাগে এবং সেটা অর্গানিজম কিন্তু নিয়ে থাকে তাদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে এবং যা গ্লুকোজকে ভাঙতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ হার্মফুল অলসো রিলিজড ডিউরিং দ্য অ্যাবভ ক্যাটাবলিক রিঅ্যাকশন। এই যে অপচিতিমূলক একটি বিপাক চলছে, অপচিতি বলা হচ্ছে এই কারণে যে জটিল খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হচ্ছে সেই জন্য। তো এখানে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসটি উৎপন্ন হয় যেটি আমাদের জন্য ক্ষতিকারক, সেটি কিন্তু এই ক্যাটাবলিক রিঅ্যাকশনের ফলে তৈরি হয়। ইট ইজ দেয়ারফোর এভিডেন্ট দ্যাট O2 হ্যাজ টু বি continuously provide to the cell and CO2 produced by the cell have to be released out. তার মানে কি হচ্ছে যে অক্সিজেন কন্টিনিউয়াসলি লাগছে যেহেতু এই এনার্জিটা কন্টিনিউয়াসলি প্রডিউস করতে হচ্ছে সেই জন্য, আর ঠিক একইভাবে CO2 কিন্তু কন্টিনিউয়াসলি প্রডিউস হয়ে যাচ্ছে প্রত্যেকটি সেলে, যেটি কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার প্রয়োজন আছে। দিস প্রসেস অফ এক্সচেঞ্জ অফ O2 ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ CO2 প্রডিউসড বাই দ্য সেল ইজ কল্ড ব্রিদিং। এই যে অক্সিজেন ভিতরে প্রবেশ করছে অ্যাটমসফিয়ার থেকে ভিতরে প্রবেশ করছে দেহের ভিতরে এবং কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে, এই প্রসেসটি কি বলা হচ্ছে ব্রিদিং, কমনলি নোন অ্যাজ রেসপিরেশন। খুব সাধারণভাবে যাকে আমরা রেসপিরেশন বা শ্বসন বলি। প্লেস ইউর হ্যান্ডস অন ইউর চেস্ট। তোমার বুকের ওপর হাত রেখে দেখো, ইউ ক্যান ফিল দ্য চেস্ট মুভিং আপ অ্যান্ড ডাউন। আমাদের বুকের ওপরে হাত লাগলে বুঝতে পারবে যে বুকটা উপর নিচে ওঠানামা করছে। ইউ নো দ্যাট ইট ইজ ডিউ টু দ্য ব্রিদিং। এটা হচ্ছে তার কারণ আমরা যেহেতু শ্বাসকার্য আমাদের চলছে, শ্বাসকার্যের ফলেই কিন্তু এই ঘটনাটি ঘটছে। হাউ ডু উই ব্রিথ? আমরা কীভাবে শ্বাসকার্য চালাই? দ্য রেসপিরেটরি অর্গ্যানস অ্যান্ড দ্য মেকানিজম অফ ব্রিদিং আর ডিসক্রাইবড ইন দ্য ফলোয়িং সেকশন অফ দ্য চ্যাপ্টার। এই অধ্যায়ে আমরা সেই নিয়ে আলোচনা করব যে বিভিন্ন আমরা যেহেতু হিউম্যান রেসপিরেশন পড়ছি সেই জন্য আমরা শ্বসন অঙ্গ হিসাবে আমরা হিউম্যান বডিরই পড়ব এবং শ্বসন অঙ্গ এবং শ্বাসকার্যের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে রেসপিরেটরি অর্গ্যান। মেকানিজম অফ ব্রিদিং ভ্যারি অ্যামং ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমালস ডিপেন্ডিং মেনলি অন দেয়ার হ্যাবিটেটস অ্যান্ড লেভেল অফ অর্গানাইজেশন। এই যে বিভিন্ন প্রাণী রয়েছে তারা মূলত কোথায় বসবাস করছে এবং তাদের দেহের সংগঠন কেমন তার উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন প্রাণীরা কিন্তু বিভিন্ন রকমের শ্বাসকার্য পরিচালনা করে। লোয়ার ইনভার্টিব্রেটস লাইক স্পঞ্জ, সিলেন্টারেটস, ফ্ল্যাটওয়ার্মস এটসেট্রা এক্সচেঞ্জ O2 অ্যান্ড CO2 বাই সিম্পল ডিভিশন ওভার দেয়ার এন্টায়ার বডি সারফেস। এই যে নিম্ন শ্রেণীর যে সমস্ত ইনভার্টিব্রেটস যেগুলো রয়েছে আর কি, তারা যেমন স্পঞ্জ রয়েছে, সিলেন্টারেটা রয়েছে, ফ্ল্যাটওয়ার্মস রয়েছে, এই সমস্ত প্রাণী রয়েছে যারা কিন্তু তাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে আদান প্রদান সেটা সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে এবং সেটা তাদের গোটা বডি সারফেস দিয়েই কিন্তু করে। তার মানে তাদের গোটা বডি সারফেস দিয়ে, তারা যেহেতু জলের মধ্যে থাকছে, গোটা বডি সারফেস দিয়ে তারা কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান খুব সহজে থাকছে, জলে না থাকলেও কিন্তু করতে পারে। নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের সুবিধা রয়েছে। আর্থওয়ার্মস ইউজ দেয়ার ময়েস্ট কিউটিক্যাল অ্যান্ড ইনসেক্টস হ্যাভ এ নেটওয়ার্ক অফ টিউবস, ট্র্যাকিয়াল টিউবস বলা হয়, টু ট্রান্সপোর্ট অ্যাটমসফেরিক এয়ার উইদিন দ্য বডি। তো এই দুটি প্রাণীর কথা বলা হয়েছে। আর্থওয়ার্মের কথা বলা হয়েছে। আর্থওয়ার্মরা কী করে, মানে কেঁচো কী করতে পারে,
কেঁচো কিন্তু তাদের যে দেহ রয়েছে, সিক্ত দেহ ত্বক রয়েছে, কিউটিক্যাল রয়েছে এবং ময়েস্ট কন্ডিশনে রয়েছে। এবং ইনসেক্টদের ক্ষেত্রে কী হচ্ছে, একটা নেটওয়ার্ক অফ টিউবস তৈরি হয়েছে, হ্যাঁ, মানে একটা জালক আকারে তাদের যে শ্বাসনালী সেটা জালের মতো বিস্তার লাভ করেছে গোটা বডিতে, এবং যেটা তারা অ্যাটমসফেরিক যে বায়ু আর কি, মানে বায়ুমণ্ডলীয় যে বায়ু রয়েছে সেটা দেহের ভেতরে প্রবেশ করতে তাদেরকে সাহায্য করাচ্ছে। স্পেশাল ভাস্কুলারাইজড স্ট্রাকচার কল্ড গিল্ডস, হ্যাঁ, স্পেশাল ধরনের এক ধরনের বিশেষ জালের মতো স্ট্রাকচার তৈরি করেছে যেটাকে আমরা গিল বলি। তো মানে বাংলাতে আমরা যাকে ফুলকা বলি আর কি, হ্যাঁ, আর ইউজড বাই দ্য মোস্ট অফ অ্যাকোয়াটিক আর্থ্রোপডস অ্যান্ড মোলাস্কাস, whereas vascularized bags called lungs are used by the terrestrial forms for the exchange of the gases. হ্যাঁ, বেশিরভাগ আর্থ্রোপোডা এবং মোলাস্কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তাদের গিল নামক একটি স্ট্রাকচার রয়েছে যাদের সাহায্যে তারা কিন্তু এই যে এক্সচেঞ্জ অফ গ্যাসেস যে ব্যাপারটা সেটা কমপ্লিট করে। এবং যারা সেক্ষেত্রে কাউরির ক্ষেত্রে ভাস্কুলারাইজড ব্যাগ মানে কল্ড লাংস, ফুসফুস রয়েছে, এবং যারা কিন্তু এই ফুসফুসের মাধ্যমে তারা কিন্তু টেরিস্ট্রিয়াল ফরম্যাটে বা বলতে পারো যে স্থলজ পরিবেশে তারা কিন্তু গ্যাস এক্সচেঞ্জ করে। অ্যামং ভার্টিব্রেটস, হ্যাঁ, ভার্টিব্রেটের মধ্যে যারা রয়েছে তাদের ব্যাপার কী হচ্ছে যে ফিশেস আর ইউজড গিলস, whereas reptiles, birds and mammals respire through lungs. ভার্টিব্রেটসের মধ্যে কী হচ্ছে, মাছেরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাচ্ছে, এবং যেখানে সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী তারা কিন্তু লাংসের থ্রু দিয়ে তাদের শ্বসন কার্য পরিচালনা করছে। অ্যাম্ফিবিয়ান্স লাইক ফ্রগস অ্যান্ড ক্যান রেসপায়ার থ্রু দেওয়ার ময়েস্ট স্কিন অলসো। হ্যাঁ, অ্যাম্ফিবিয়ান্সদের ক্ষেত্রে কী হচ্ছে, তাদের যে রেসপিরেটরি অর্গ্যান রয়েছে সে তো কাজ করছেই, লাংস হিসাবে কাজ করছে, সঙ্গে সঙ্গে তাদের যে দেহত্বক রয়েছে সেই দেহত্বক ভিজে যে দেহত্বক রয়েছে তার সাহায্যেও কিন্তু তারা এই শ্বাসকার্য পরিচালনা করতে পারে। ম্যামলস হ্যাভ এ ওয়েল ডেভেলপড রেসপিরেটরি সিস্টেম। মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের সুগঠিত শ্বসনতন্ত্র দেখা যাচ্ছে। নেক্সট রয়েছে আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আমাদের যেহেতু পড়ার বিষয়বস্তু হিউম্যান ফিজিওলজি, তো অবশ্যই হিউম্যান নিয়েও আলোচনা হবে ম্যাক্সিমাম, মানে এটা তো ইন্ট্রোডাক্টরি পার্ট, সেই জন্য এখানে বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে শ্বাসঙ্গের নাম এনসিআরটিতে যা দেওয়া আছে সেগুলো করলেই এই নিটের জন্য কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা কিছু করার দরকার পড়বে না। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে কী বলা হচ্ছে, উই হ্যাভ এ পেয়ার অফ এক্সটার্নাল নস্ট্রিলস ওপেনিং আউট অ্যাবভ দ্য আপার লিপ। আমাদের যে উপরের যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের উপরের দিকে এক জোড়া নাসা ছিদ্র বা বহির নাসারন্ধ্র রয়েছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বাইরে থেকে মানে উন্মুক্ত অবস্থায় বা খোলা অবস্থায় দেখা যাচ্ছে, যেটা আমাদের ক্ষেত্রে বহির নাসারন্ধ্রই হলো প্রথম পার্ট আমাদের রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে। ইট লিডস টু এ ন্যাজাল চেম্বার থ্রু এ ন্যাজাল প্যাসেজ। এটি একটি নাসা পথের মাধ্যমে নাসা প্রকোষ্ঠ পর্যন্ত বিস্তৃত লাভ করেছে। মানে অ্যাকচুয়ালি এক্সটার্নাল নস্ট্রিল রয়েছে, আর তার পরের অংশ ন্যাজাল প্যাসেজ রয়েছে, এবং তারপরের অংশ কিন্তু ন্যাজাল চেম্বার রয়েছে। একটু ভালো করে ভেবে দেখো, প্রথমে নস্ট্রিল রয়েছে, এক্সটার্নাল নস্ট্রিল, তারপরে ন্যাজাল প্যাসেজ, আর তারপরে ন্যাজাল চেম্বার, এইভাবে শুরু হচ্ছে ব্যাপারটা। দ্য ন্যাজাল চেম্বার ওপেন্স ইন্টু ন্যাজোফ্যারিংস, তার মানে 4 নম্বর পার্টে আমরা ন্যাজোফ্যারিংসকে দেখছি, 4 নম্বর পার্টে, হুইচ ইজ এ পোর্শন অফ ফ্যারিংস, যেটি গলবিলের একটি অংশ, নাসা গলবিল বলা হয়। কমনলি দ্য কমন প্যাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার, মানে ফ্যারিংস বা গলবিল আমরা জানি যেটি একটি কমন প্যাসেজ খাবার যাওয়ার ক্ষেত্রে এবং এয়ার এক্সচেঞ্জের ক্ষেত্রে। তোমাদেরকে বলবো এই চ্যানেলের মধ্যে যে ক্লাস ভিডিও রয়েছে সেগুলো একটু ফলো করতে, সেখানে কিন্তু এগুলো মানে ইলাবোরেটলি আলোচনা করা আছে। এখানে এনসিআরটিতে যা বলা আছে সেই অনুযায়ী কিন্তু আলোচনা করে আমি ছেড়ে দিই, কারণ অনেকেই ব্যাপারটাকে, আর এনসিআরটির ক্ষেত্রে অনেকেই ব্যাপারটাকে ইলাবোরেট করতে পছন্দ করে না অনেক স্টুডেন্ট, আর সেই জন্য এনসিআরটিতে কিন্তু যা বলা আছে সেই লাইনগুলো থেকে কী কী কোশ্চেন থাকে না থাকে সেই লাইনগুলোকে আমরা একটু বুঝিয়ে এই ব্যাপারগুলোকে কমপ্লিট করছি। চ্যানেলে ক্লাস ভিডিওগুলো তোমরা দেখতে পারো, সেখানে প্রপার নলেজ তোমাদের ক্ষেত্রে চলে আসবে। তাহলে ফ্যারিংস হলো একটি কমন প্যাসেজ যেখানে খাবার এবং এয়ার দুজনের সঙ্গেই কিন্তু দুজনকে মিট করতে হয়। ওকে, ন্যাজোফ্যারিংস ওপেন থ্রু গ্লটিস of the pharynx region into the trachea.
ন্যাজোফ্যারিংস মানে এই যে নাসা গলবিল রয়েছে সেটা কোথায় ওপেন হচ্ছে, সেটা হলো গ্লটিস নামক একটি ছিদ্রপথ দিয়ে ওপেন হচ্ছে এবং যেটা ল্যারিংসের মধ্যে প্রবেশ করছে, আর যেটার পরবর্তী অংশ কিন্তু ট্রাকিয়া হিসাবে ধরবো আমরা। তো ল্যারিংস ইজ এ কার্টিলেজিয়াস বক্স হুইচ হেল্পস সাউন্ড প্রোডাকশন অ্যান্ড হেন্স কল্ড সাউন্ড বক্স। দেখো এই লাইনটা থেকে কোশ্চেন থাকে, ল্যারিংস ইজ এ কার্টিলেজিয়াস বক্স হুইচ হেল্পস সাউন্ড প্রোডাকশন অ্যান্ড হেন্স কল্ড দ্য সাউন্ড বক্স। তার মানে এই যে তরুণাস্থি নির্মিত যে ষড়যন্ত্র রয়েছে, হ্যাঁ মানে ষড়যন্ত্র রয়েছে অ্যাকচুয়ালি, তো সেটা বাক্সের মতো একটি আকার ধারণ করে, মানে যাকে আমরা সাউন্ড বক্স বলছি, ভয়েস বক্সও বলতে পারি, যেখান থেকে শব্দ উৎপন্ন হয় এবং যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে কথা বলতে পারি বা আওয়াজ করতে পারি মুখ দিয়ে, সেটা কিন্তু এই অংশ থেকেই উৎপন্ন হচ্ছে, যেটাকে আমরা সাউন্ড বক্স বলছি। তাহলে ল্যারিংস থেকে সাউন্ড বক্স পর্যন্ত এই জায়গাটা ভালো করে দেখে রাখবে, এনসিআরটিতে মানে নিটের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটি থাকতে পারে। নেক্সট রয়েছে ডিউরিং স্যালোয়িং। হ্যাঁ, খাবার যখন আমরা গলাধঃকরণ করছি তখন কি হচ্ছে, গ্লটিস ক্যান বি কভার্ড বাই এ থিন ইলাস্টিক কার্টিলেজিয়াস ফ্ল্যাপ কল্ড এপিগ্লটিস। এপিগ্লটিস দিয়ে কোশ্চেন থাকে, সুতরাং এই লাইনটা আমরা নিটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লাইন হিসাবে রাখছি। যা স্যালোয়িং গ্লটিস ক্যান বি, মানে যখন আমরা গলাধঃকরণ করছি অ্যাকচুয়ালি যেহেতু গ্লটিস আর গ্যালেট দুটো ছিদ্রপদ রয়েছে, গ্লটিস অ্যাকচুয়ালি শ্বাস মানে যেখানে উইন্ড টিউবের ওপেনিং, আর গ্যালেট যেখানে ফুড টিউবের ওপেনিং, তাহলে এই দুটো জায়গা কিন্তু একসঙ্গে রয়েছে এবং তার আগে কিন্তু ফ্যারিংস রয়েছে। তার মানে গলবিল থেকে কোন অংশ দিয়ে কোন জিনিসটি যাবে সেটা কিন্তু ডিপেন্ড করছে এই নালীপথের ও পোরগুলোর মধ্যে, পোরগুলোর মাধ্যমে। এবার যেহেতু নাসা পথে কোনো রকম খাবারের যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা গেলে খুব বড় বিপদ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে, আর সেই জন্য সেখানে কিন্তু এপিগ্লটিস বলে একটি টুপির মতো বলতে পারো বা একটা ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার কিন্তু এখানে লাগানো আছে, যাতে কোনো মতেই কিন্তু খাবার যেন ল্যারিংসের মধ্যে প্রবেশ না করে। ট্রাকিয়া ইজ এ স্ট্রেট টিউব এক্সটেন্ডিং আপ টু দ্য মিড thoracic cavity which divides at the level of the fifth thoracic vertebrae into the right and left primary bronchi। দেখো এখান থেকে ব্যাপারটা এবার ক্লিয়ার হতে শুরু করেছে। এপিগ্লটিসের ছবি এখানে দেওয়া আছে, তার মানে এখানে একটি ছিদ্রপথ আছে, সেই ছিদ্রপথের টুপির মতো যে অংশ রয়েছে সেটাকে এপিগ্লটিস বলা হয়েছে, এবং তার নিচে দেখো এই পোর্শনে রয়েছে আমরা যে ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সাউন্ড বক্স বলছিলাম। এবার সেই সাউন্ড বক্সের পরবর্তী অংশ কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং যেটাকে আমরা শ্বাসনালী বলছি বা এখানে ট্রাকিয়া বলছি, এবং যারা নেমে এসে দুভাগে ভাগ হয়েছে এবং এটাকে ক্রম শাখা বলা হচ্ছে বা ব্রঙ্কিওল বলা হচ্ছে। এবার ভালো করে ভেবে দেখো, ট্রাকিয়া ইজ এ স্ট্রেট টিউব, এই যে ট্রাকিয়া, তাহলে সে স্ট্রেট টিউব লাইক স্ট্রাকচার এক্সটেন্ডিং আপ টু দ্য মিড thoracic ক্যাভিটি, মানে আমাদের বুকের মাঝামাঝি পোর্শন পর্যন্ত কিন্তু এটা পৌঁছে গেছে, এবং which divides at the level of the fifth thoracic vertebrae into right and left primary bronchi। তার মানে এটা মোটামুটি ফিফথ thoracic আমাদের যে ভার্টিব্রাল ডিস্কগুলো রয়েছে সেখানে আমরা জানি T12 পর্যন্ত আছে, তার মধ্যে 5 নম্বর thoracic vertebrae ক্ষেত্রে যে পজিশনটা হবে আর কি, সেই পজিশনে গিয়ে এরা দুজন মানে এরা এই যে শ্বাসনালী সেটা দুভাগে ভাগ হয়ে গেছে এবং কিসে পরিণত হচ্ছে, সেটা হলো প্রাইমারি ব্রঙ্কায়ে পরিণত হচ্ছে। Each bronchi undergoes repeated division to form the secondary and tertiary bronchi and bronchioles ending up to the very thin terminal bronchioles। অ্যাকচুয়ালি কি এরপরে দেখো ভাগ হতে শুরু করেছে, এরপরে কন্টিনিউয়াসলি ভাগ হয়েছে, তো প্রাইমারি ব্রঙ্কায়, এরপরে সেকেন্ডারি ব্রঙ্কায়ে ভাগ হয়েছে এবং তারপরে আরও ভাগ হয়ে টার্সিয়ারি ব্রঙ্কায়ে ভাগ হয়েছে, এবং এই টার্সিয়ারি ব্রঙ্কায় তারপরে কিন্তু আরও টার্মিনাল রিজিয়নে গিয়ে আরও ছোটোভাবে ভাগ হয়েছে, যেগুলোকে আমরা ব্রঙ্কিওলস বলছি। আর সেই সমস্ত জায়গায় কিন্তু এখানে অত ভালো করে দেওয়া নেই, সুতরাং আবার বলবো সেই ভিডিও মানে আমাদের যে ক্লাস ভিডিও রয়েছে সেগুলো দেখার জন্য। দ্য ট্র্যাকেই primary, secondary and tertiary bronchi and initial bronchioles are supported by incomplete cartilaginous ring। incomplete cartilaginous ring এরকম আর কি মোটামুটি, হ্যাঁ, যেখানে ইনকমপ্লিট রয়েছে, মানে কি বলছে যে ট্রাকেই কথা বলা হচ্ছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি ব্রঙ্কায়ের কথা বলা হচ্ছে এবং ইনিশিয়াল ব্রঙ্কিওলসের কথাও বলা হচ্ছে, যারা কিন্তু তরুণাস্থি দিয়ে নির্মিত এবং কীরকম, সেটা হলো ইনকমপ্লিট রিং, মানে কিছুটা জায়গায় ছাড়া আছে এরকম অবস্থায়, যাতে প্রেশারটা এই জায়গাতে রেগুলেট করতে পারে সেইভাবেই কিন্তু এখানে ব্যবস্থা করা আছে। ইচ টার্মিনাল ব্রঙ্কিওলস
bronchiole gives rise to a number of very thin irregular walled space of একটা irregular walled and vascularized back-like structure called alveoli. মানে এই যে একদম টার্মিনাল ব্রঙ্কিওল রয়েছে তারা শেষ প্রান্তে গিয়ে ছোটো ছোটো এরকম থলির মতো স্ট্রাকচার তৈরি করেছে এবং ভেরি থিন বলা আছে, খুব পাতলা তাদের যে মেমব্রেন সেটা, এবং ইররেগুলার ওয়াল্ড মানে ওয়ালটা সব জায়গায় সমানভাবে নয়, এবং ভাস্কুলারাইজড মানে রক্তজালক কিন্তু তার উপরে পুরোপুরিভাবে নেটওয়ার্কের মতো করে রেখেছে, সেই রকম যে স্ট্রাকচার সেগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই বা বায়ুথলি। দ্য ব্রিদিং নেটওয়ার্ক অফ ব্রঙ্কাই, bronchioles and alveoli comprise the lungs. তার মানে এখানে এই যে ক্রোম শাখা, তাদের যে জালক, উপক্রম শাখা এবং বায়ুথলি মিলে ফুসফুসের টোটাল গঠনটা সম্পন্ন করেছে। তার মানে দেখো এখানে যে ফুসফুসের যে টোটাল গঠন যেটা রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র অ্যালভিওলাই দিয়ে না, সেটা কিন্তু একদম যে ব্রঙ্কাই, হ্যাঁ মানে সেকেন্ডারি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই যে ব্রঙ্কাইগুলো রয়েছে সেই ব্রঙ্কাই সঙ্গে ব্রঙ্কিওলস এবং তার শেষে বায়ুথলি বা এই যে ফোলা ফোলা অংশগুলো রয়েছে বায়ুথলি, সেই সমস্ত নিয়ে কিন্তু গোটা ফুসফুসটাকে তৈরি করেছে। তার মানে কেউ যদি ভাবে যে শুধু অ্যালভিওলাই দিয়ে বায়ুথলি তৈরি হয়েছে এমন, মানে ফুসফুস তৈরি হয়েছে এমন কিন্তু একেবারেই নয়। নেক্সট রয়েছে এখানে বাংলাগুলো, তো আমি তো এই ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা নিজের সময় মতো করে সেগুলো আবার দেখে নিতে পারবে। উই হ্যাভ টু লাংস হুইচ আর কভার্ড বাই এ ডাবল লেয়ার্ড প্লুরা, মানে প্লুরা উইথ প্লুরাল ফ্লুইড বিটুইন দেম। দেখো এখানটা একটু খেয়াল করো, এই যে ডাবল লেয়ারের কথা বলা হচ্ছে, যে হলুদ রঙের জায়গাটা দেখতে পাচ্ছ তার আগে এবং পরে, হ্যাঁ দেখো দুটো ব্ল্যাক কালারের যে লাইনিং রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি ডাবল মেমব্রেনের কথা বলা হচ্ছে, যাকে আমরা জানি ফুসফুসের যে কাভারিং তাকে আমরা প্লুরা বলি, এবং মাঝখানে দুটো প্লুরার মাঝখানে কিন্তু একটা স্পেস রয়েছে, যে স্পেসের মধ্যে একটি ফ্লুইড রয়েছে যাকে ইন্টারপ্লুরাল ফ্লুইড বলা হয়, সেই ফ্লুইডটির কথা কিন্তু এখানে বলা রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে দেখো ইট রিডিউসেস ফ্রিকশন অন দ্য লাং সারফেস, মানে ফুসফুসের এই যে দুটি মাঝের যে তরল পদার্থটি রয়েছে সেটা ফুসফুসীয় যে তরের যে ঘর্ষণ, সেই ঘর্ষণটিকে হ্রাস করতে সাহায্য করে। সব জায়গাতেই মোটামুটি আমরা এরকম করে দুটো লেয়ার এবং তার মাঝে ফ্লুইডের কথা পড়ে থাকি, এবং তারা মোটামুটি যে প্রেশার, সেই প্রেশারটাকে অনেকটা রিলিজ করতে সাহায্য করে, সব জায়গায় মোটামুটি একই রকম কাজ থাকে। দ্য আউটার প্লুরাল মেমব্রেন ইজ ইন অলসো কন্ট্যাক্ট উইথ দ্য থোরাসিক লাইনিং, whereas the inner pleural membrane is in the contact of the lung surface. মানে কি হচ্ছে, আউটার এই যে প্লুরাল দুটো যে মেমব্রেনের কথা বলা হয়েছে, ডবল মেমব্রেনের কথা বলা হয়েছে, তার মধ্যে যেটা আউটার রিজিয়নের যে মেমব্রেনটা রয়েছে আর কি, বাইরের দিকে যে মেমব্রেনটা রয়েছে সেটা আমাদের যে বুকের যে লাইনিং রয়েছে, মানে বুকের অংশের সঙ্গে সরাসরি সম্পর্কিত বা সরাসরি অ্যাটাচমেন্টে রয়েছে, ক্লোজ কন্ট্যাক্টে রয়েছে, এবং এই যে ইনার মেমব্রেন যেটা রয়েছে সেই ইনার মেমব্রেনটা কিন্তু লাং সারফেসের সঙ্গে কানেক্টেড। দ্য পার্ট স্টার্টিং উইথ দ্য এক্সটার্নাল নস্ট্রিল আপ টু দ্য টার্মিনাল ব্রঙ্কিওলস constitute a conducting parts, whereas the alveoli and their ducts from the respiratory exchange of the part the respiratory system. কি বলা হচ্ছে, কোন অংশগুলো বলা হচ্ছে, সেটা হলো এক্সটার্নাল নস্ট্রিল থেকে, দ্য পার্ট স্টার্টিং উইথ এক্সটার্নাল নস্ট্রিল মানে বহির্নাসরন্ধ্র থেকে শুরু করে একদম যে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত অংশটা, সেটা কিন্তু কন্ডাক্টিং পার্ট হিসাবে রয়েছে, মানে বায়ু পরিবহন করছে আর কি, হ্যাঁ মানে বাইরে থেকে বায়ুটাকে ভিতরে একদম প্রবেশ করিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, সেজন্য এটা কিন্তু কন্ডাক্টিং পার্ট হিসেবে রয়েছে। নিচে এই লাইন থেকে কোশ্চেন থাকে, কন্ডাক্টিং পার্ট হিসেবে রয়েছে, পরিবহনকারী অংশ। whereas যেখানে alveoli and their ducts of the from the respiratory or exchange part of the respiratory system, তাহলে রেসপিরেটরি সিস্টেমের দুটো অংশ দুভাবে কাজ করছে অ্যাকচুয়ালি, একদম এক্সটার্নাল নস্ট্রিল থেকে টার্মিনাল ব্রঙ্কিওলস পর্যন্ত কাজ করছে কন্ডাক্টিং পার্ট হিসেবে, আর অ্যালভিওলাই এবং তাদের যে ডাক্টগুলো রয়েছে তারা কাজ করছে রেসপিরেটরি অর্গান হিসেবে বা এক্সচেঞ্জার পার্ট হিসেবে, মানে একটা কন্ডাক্টিং পার্ট রয়েছে আর একটা এক্সচেঞ্জিং পার্ট রয়েছে। এরা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করছে আর এরা কন্ডাক্ট করছে। তাহলে কোন অংশগুলো কন্ডাক্ট করছে আর কোন অংশগুলো এক্সচেঞ্জ করছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, আসে এই জায়গা থেকে কোশ্চেন। দ্য কন্ডাক্টিং পার্ট ট্রান্সপোর্টস দ্য অ্যাটমসফেরিক এয়ার টু দ্য অ্যালভিওলাই, ক্লিয়ার্স ইট from the foreign particles, humidifies and also brings to the air to the body temperature. মানে ব্যাপারটা হলো যে এই যে কন্ডাক্টিং পার্ট যারা রয়েছে
তারা কিন্তু যখন তারা যখন বায়ুটিকে প্রবেশ করছে, সেই বায়ুটি কিন্তু বিভিন্ন রকম যে তাই বায়ুর মধ্যে বিজাতীয় বস্তু রয়েছে, সেই বিজাতীয় বস্তু অপসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বায়ুটাকে আর্দ্র করতে হয়, হ্যাঁ, এবং বায়ুটির যে তাপমাত্রা সেটা দেহের তাপমাত্রা সমান করতে হয়। এই কাজগুলো কিন্তু করে, মানে এই লাইনগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে। তার মানে এই যে আমরা এই লাইনগুলো পাচ্ছি, মানে এখান থেকে শুরু করেছি এবং এখানে শেষ করেছি, আবার এখান থেকে শুরু করছি, এই যে কন্ডাক্টিং পার্ট হিসেবে যে অংশগুলো রয়েছে অ্যালভিওলাইয়ের পর্যন্ত আর কি, হ্যাঁ, তারা বিভিন্ন ফরেন পার্টিকেলকে মানে প্রবেশ করতে বাধা দেয় বা ক্লিয়ার করে, হ্যাঁ, হিউমিফাইড করে, আর্দ্র করে, এবং সেখানে কিন্তু বডি টেম্পারেচারের সমান একটি টেম্পারেচার সেই বায়ুকে নিয়ে আসে। মানে বাইরের যে বাতাস প্রবেশ করছে সেটা ঠান্ডাও হতে পারে, গরমও হতে পারে, কিন্তু সেটা বডি টেম্পারেচারের সমান আনার কাজ কিন্তু দেয়, হ্যাঁ। মানে আমরা যেমন গ্রীষ্মকালে গরম হাওয়া যেমন আমাদের যখন আমরা ইনহেল করছি তখন যেমন প্রবেশ করছে, সেটাও যেমন আমাদের ক্ষেত্রে কাম্য নয়, যেমন শীতকালে ঠান্ডা বাতাসটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কাম্য নয়। আর সেই জন্য এই অংশে কিন্তু সেই টেম্পারেচারটা বডি টেম্পারেচারের সমান আসছে। এক্সচেঞ্জ part of the site of the actual diffusion of CO2 and O2 and CO2 between the blood and atmospheric air, মানে এই যে গ্যাসীয় বিনিময়কারী যে অংশ রয়েছে সেখানে কি হচ্ছে, বায়ুমণ্ডলের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড তাদের প্রকৃতপক্ষে ব্যাপন ক্রিয়া সম্পন্ন হচ্ছে এক্সচেঞ্জ পার্টে। তাহলে কন্ডাক্টিং পার্ট কি করছে, এখানে পরবর্তী অংশে দেওয়া রয়েছে কন্ডাক্টিং পার্টের ফাংশন, এবং পরবর্তী পার্টে এক্সচেঞ্জিং পার্ট কি করছে সেই জায়গাটাও দেওয়া রয়েছে। তাহলে এই জায়গা থেকে আরম্ভ করে এই জায়গা পর্যন্ত, শেষ জায়গা পর্যন্ত আমাদের নিটের ক্ষেত্রে আসার মতো কোশ্চেন কিন্তু কন্টিনিউয়াসলি রয়েছে। আচ্ছা, the lungs are situated in the thoracic chamber which is anatomically অ্যান এয়ার টাইট চেম্বার, মানে এমন একটি চেম্বারের মধ্যে রয়েছে যেটা অবশ্যই এয়ার টাইট, সেই জায়গাতে কিন্তু মানে বায়ু নিরুদ্ধ প্রকোষ্ঠের মধ্যে অবস্থান করছে আমাদের যে দুটি ফুসফুস, সেই ফুসফুস। The thoracic chamber is formed dorsally by the vertebral column and ventrally by the sternum, laterally by the lips and the lower side of the dome shaped diaphragm। তাহলে কোন অংশে অবস্থান করছে সেটি খুব গুরুত্বপূর্ণ, কোন দিকে কি আছে সেটি খুব গুরুত্বপূর্ণ। তাহলে কি হচ্ছে, থোরাসিক যে চেম্বার সেটা কিভাবে তৈরি হচ্ছে, ডরসালি, ডরসালি, এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট, ডরসালি ভার্টিব্রাল কলম রয়েছে, তার মানে আমাদের যে বক্ষ গহ্বর তার যে পৃষ্ঠদেশ রয়েছে সেই পৃষ্ঠদেশে মেরুদণ্ড রয়েছে। আচ্ছা, ভেন্ট্রালি মানে সামনের দিকে কি রয়েছে, স্টারনাম রয়েছে, মানে আমাদের বুকের সামনের দিকে যে চ্যাপ্টা হাড়টা রয়েছে যেখানে পাঁজরগুলো এসে যুক্ত হয় তাকে স্টারনাম বলা হয়। তাহলে ভেন্ট্রালি রয়েছে স্টারনাম, তাহলে ভালো করে মনে রাখো, ডরসালি রয়েছে ভার্টিব্রাল কলম, ভেন্ট্রালি রয়েছে স্টারনাম। এবার কি বলছে, ল্যাটারালি বাই দ্য রিবস, মানে আমাদের পঞ্জরাস্থিগুলো রয়েছে সাইড দিক থেকে, আমাদের পঞ্জরাস্থিগুলো রয়েছে, আর লোয়ার সাইডে কি থাকছে, ডোম শেপ ডায়াফ্রাম, মানে লোয়ার সাইডে ডোম শেপ ডায়াফ্রাম রয়েছে, এবং ওপর দিকে এইভাবে চলে যাচ্ছে, হ্যাঁ, এইভাবে, এবং রিবসগুলো কিন্তু এইভাবে জানো এইভাবে থাকে, রিবসগুলো থাকে, এবং মাঝখানে সামনের দিকে স্টারনামের সঙ্গে যুক্ত থাকে। তোমরা এই ভিডিওতে বলবো ক্লাস ভিডিওগুলো একটু ফলো করার জন্য। তো অ্যানাটমিক্যাল সেট আপ অফ দ্য লাংস in thorax is such that any change of the volume of the thoracic cavity will be reflected by the lungs cavity, মানে এমনভাবেই ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা আছে যে যদি বক্ষ গহ্বরে ফুসফুসের শারীরস্থানিক কোনো অবস্থান, যাতে বক্ষ গহ্বরের আয়তনের যে কোনো পরিবর্তন ঘটলেই কিন্তু ফুসফুসীয় গহ্বরের উপর প্রতিফলিত হবে। তার মানে অ্যাকচুয়ালি ফুসফুসের যে কোনো রকম পরিবর্তন কিন্তু এই গোটা মানে থোরাসিক ক্যাভিটির পরিবর্তনে সেখানে রিফ্লেক্ট করবে বা হবে। Such an arrangement is essential for breathing as well as we cannot directly alter the pulmonary volumes, যেহেতু আমরা ফুসফুসের আয়তনের পরিবর্তন ঘটাতে পারি না, আর সেই কারণের জন্য শ্বাসকার্যের জন্য অত্যন্ত প্রয়োজন এই ঘটনাটি, যে ঘটনাটি আমাদের ফুসফুসের যে শারীরস্থানিক অবস্থান এমন যেটা বক্ষ গহ্বরের আয়তনের সঙ্গে ফুসফুসীয় গহ্বরের আয়তনের সবসময় পরিবর্তন ঘটবে, এবং সেই ঘটার সাহায্য করে বলেই আমাদের ভিতরে ফুসফুসের ভিতরে গোটা ভলিউমটার কোনো পরিবর্তন না থাকা সত্ত্বেও কিন্তু আমরা শ্বাস বায়ুর আদান প্রদান করতে পারি, এবং সেই কথাগুলি এখানে বলা আছে। লাস্ট প্যারাতে কি বলা হচ্ছে, রেসপিরেশন ইনভলভস দ্য ফলোইং স্টেপস, মানে শ্বসনের ক্ষেত্রে এই নিম্নলিখিত ধাপগুলি সম্পন্ন হয়। ব্রিদিং অর পালমোনারি ভেন্টিলেশন বাই দ্য হুইচ অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন ইন দ্য
ইন অ্যান্ড CO2 রিচ অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট, মানে শ্বাসকার্য বা ফুসফুসীয় বায়ু চলাচল যার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বায়ু ভেতরে প্রবেশ করে এবং CO2 সমৃদ্ধ বায়ুথলি থেকে বাইরের দিকে নির্গমন হয়। এই প্রত্যেকটি লাইন কিন্তু ভালো করে দেখে রাখবে, যেটা রেসপিরেশনে ইনভলভস রয়েছে এই ফলোইং স্টেপ দ্বারা। এখানে যখন বড় মানে কোশ্চেনগুলো আসে তখন সেখানে কিন্তু এই লাইনগুলোকে তোলা হয়। 2 নম্বর রয়েছে ডিফিউশন অফ গ্যাসেস, মানে O2 এবং CO2 অ্যাক্রস অ্যালভিওলার মেমব্রেন, মানে বায়ুথলির যে পর্দা রয়েছে সেই পর্দার মধ্যে দিয়ে কিন্তু গ্যাসীয় বস্তুর আদান প্রদান হচ্ছে। মানে বায়ুথলির পর্দার মাধ্যমে কিন্তু CO2 এবং O2-র এক্সচেঞ্জ বা ব্যাপন প্রক্রিয়ার সম্পন্ন হচ্ছে। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস 3 নম্বরে রয়েছে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস বাই দ্য ব্লাড, হ্যাঁ, রক্তের মাধ্যমে গ্যাসীয় বস্তুর পরিবহন হচ্ছে 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে ডিফিউশন অফ O2 অ্যান্ড CO2 বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, তার মানে রক্ত এবং কলাকোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। 5 নম্বর হচ্ছে ইউটিলাইজেশন অফ O2 বাই দ্য সেলস অ্যান্ড ক্যাটাবলিক রিয়াকশন অ্যান্ড রেজাল্টেন্ট দ্য রিলিজ অফ দি CO2 সেলুলার পার্টে পড়তে বলেছে রেসপিরেশনের ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি সবটা কী হচ্ছে, যে এখানে তাহলে O2-কে নিয়ে নিচ্ছে সেল, এবং CO2 যেটা সেটা কিন্তু আবারও বিপাক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে এবং সেটা ব্লাডের মধ্যে প্রবেশ করে দিচ্ছে, যেটা আমাদের 14 নম্বর চ্যাপ্টার যে শ্বসন নিয়ে আলোচনা করা হয়েছে, ফটোসিনথেসিস শ্বসনের যে জায়গা রয়েছে, মানে প্ল্যান্ট জায়গাতে শ্বসনের যে জায়গা রয়েছে, ফটোসিনথেসিসের সঙ্গে কোনো রিলেশন নেই এখানে, তো সেই জায়গাতে এখানে ডেসক্রাইব করা আছে বাকি ব্যাপারটা। দেখো ভালো করে শোনো কি বলছে। বলা হচ্ছে যে ফুসফুসীয় এই যে মানে ব্রিদিং যেটা চলছে আর কি, মানে ফুসফুসীয় যে বায়ু চলাচল হচ্ছে সেটা বাইরে থেকে বায়ু, মানে প্রথম স্টেপে কী হচ্ছে, বাইরে থেকে বায়ু ভেতরে প্রবেশ করছে এবং CO2 সমৃদ্ধ বায়ু সেটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে প্রথম এই কাজটি হচ্ছে, তাহলে অ্যালভিওলাই পর্যন্ত এসে বায়ু প্রবেশ করলো, এটা আমরা প্রথম অংশে ধরে নিলাম। আর সেই স্টেপই হচ্ছে কি, মানে যে এয়ারটা সেলের মধ্যে ফর্ম করেছিল কার্বন ডাইঅক্সাইড, সেটা থ্রু ব্লাড লাংসে এসছে, অ্যালভিওলাই এসছে, অ্যালভিওলাই থেকে লাংসের থ্রু দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা 2 নম্বরে কী হচ্ছে, যেহেতু বায়ুথলির মধ্যে বায়ু এসছে অক্সিজেন পূর্ণ, তাহলে সেই জায়গাতে কিন্তু বায়ুথলির মধ্যে 2 নম্বর কাজটি সম্পন্ন হচ্ছে, যে বায়ুথলির আশেপাশে যে সমস্ত রক্তজালক আছে সেই রক্তজালক থেকে CO2 প্রবেশ করছে অ্যালভিওলাইয়ের মধ্যে এবং অ্যালভিওলাই থেকে অক্সিজেন প্রবেশ করছে ব্লাডের মধ্যে। এরপর 3 নম্বরে হচ্ছে ব্লাড, সেটা কিন্তু পরিবহনের কাজে নিয়ে যাচ্ছে, সারা দেহে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অক্সিজেনকে। এবার কী হচ্ছে, যখনই কলাকোষের পাশাপাশি এসছে, মানে টিস্যুর কাছাকাছি এসছে, তখনই রক্তের সঙ্গে কলাকোষের একটা বিনিময় চলছে, কি রক্ত কলাকোষকে অক্সিজেন দিচ্ছে এবং কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে তুলে নিচ্ছে আবার ব্লাডের মধ্যে। এটা হয়ে গেল। এরপর অপচিতি বিপাকের জন্য কোষে যে CO2 ব্যবহার হচ্ছে এবং সেখানে যে CO2 উৎপন্ন হচ্ছে, মানে O2-র ব্যবহার এবং CO2-র যে নির্গমন, সেটা 14 নম্বর চ্যাপ্টার যেখানে শ্বসনের কথা আছে সেখানে আলোচনা করা হয়েছে, সেই জন্য এখানে আর কিছু বলা হয়নি। মানে অক্সিজেন সেলের মধ্যে প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড সেল থেকে রক্তে এলো, আবার রক্ত উল্টো পথে এসে এখানে কিন্তু ওই বায়ু যে আমাদের যে অ্যালভিওলাই এক্সচেঞ্জ হবে এবং সেটা নেজাল নস্ট্রিলের মধ্যে দিয়ে, এক্সটার্নাল নস্ট্রিলের মধ্যে দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হবে। এই গোটা পদ্ধতিটা আমরা এখানে আলোচনা করলাম। এখানে মেনলি রেসপিরেটরি অর্গানস হিসাবে মানুষের যে রেসপিরেটরি অর্গান সেই নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে সেই পেজগুলোর বাংলা করে বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে নিটে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই উল্লেখ করব। যেমন এরপর পেজ নাম্বার 270 পর থেকে যা আছে সেই নিয়ে পরবর্তী ভিডিও আসবে। কেমন লাগছে তোমাদের এই সিরিজ জানাতে অবশ্যই ভুলবে না, এবং তোমরা যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এটাও নিশ্চয়ই বলতে হবে না, আর প্লেলিস্ট ফলো করো। দেখো তোমার জন্য নিশ্চয়ই ইম্পর্টেন্ট জিনিসপত্র এই চ্যানেলের মধ্যে রয়েছে, আর একটু বেশি করে সার্কুলেট করো যাতে চ্যানেলের মেম্বারের সংখ্যা বাড়তে পারে। চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।